গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শনিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় 6:30 মতো। বিকেলের চাটা খেয়ে ভাবছি আজকে একটু কাজে লেগে পড়ব। অনেক দিন ধরে শশা গাছটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু শশা গাছটাকে সাপোর্ট দেবার মতো কোনো মাচা তৈরি করিনি। শশা গাছ বা যেগুলো লতানো গাছ হয়, যেমন লাউ গাছ, কুমড়ো গাছ, এই টাইপের গাছগুলোকে যদি একটু সাপোর্ট না দেওয়া হয় ওপরে ওঠার জন্য, সেগুলো চারিদিকে এত ছড়িয়ে যায়, কন্ট্রোল করা তখন খুব মুশকিল হয়। তাই দুপুরের খাওয়া দাওয়া করেই সাথে সাথে বেরিয়ে গেছিলাম হোম ডিপো থেকে এই ছোট ছোট কাঠের টুকরোগুলো কিনে এনেছি। মানে এটা একটা বড় লগের মতো ছিল, সেটাকেই ওখান থেকেই কেটে দিয়েছে ওরা। আমরা মাপ করে কিভাবে করব সেই রকমভাবেই আমরা কেটে এনেছি। এনে গোলক এইভাবে যে সাপোর্টটা তৈরি করে এটা আমরা ওই শশা গাছের ওখানে লাগিয়ে দেবো। আরও আগে লাগানো উচিত ছিল, যখন ছোট ছোট শশা গাছগুলো হয়েছিল। এখন এত বড় হয়ে গেছে, চারিদিকে ডালপালা ছড়িয়ে গেছে, কোন দিকে কোন ডালটা আছে বুঝতেই পাচ্ছি না। দেখি যতগুলো পারা যায় এখানে বেঁধে দেবো, তাহলে এর বেয়ে বেয়ে উঠতে থাকবে আর শশাগুলোকেও পারতে সুবিধা হবে, দেখাও যাবে। যা শশা হয়েছে এবারে কি বলবো, মানে সেই কলা গাছের কলার মতো কাঁদি কাঁদি শশা হয়েছে। আপনাদের একদিন দেখাবো, আর একটু বড় হোক। কাঠগুলো এত নরম ছিল, তাই পেরেক দিয়ে লাগাতে কোনো অসুবিধাই হয়নি, খুব ইজিলি হয়ে গেছে। আর এটাকে দুটো বানানো হয়েছে, দু সাইড দিয়ে এইভাবে দিয়ে দেব, তাহলে বেয়ে বেয়ে উঠতে পারবে। এটাকে আরেকটু অন্যভাবে বানানো যেত, বাট এখন হাতে আর একদমই সময় নেই। তাই ভাবলাম যেরকম মানে সুবিধে হচ্ছে, যেরকম তাড়াতাড়ি হয়ে যাবে সেরকমভাবেই করি। বুদ্ধিতে এইটুকুই কুলোলো আপাতত, এইরকমই করি। নেক্সট ইয়ার আবার অন্য কিছু ভাববো। আর ফিক্স একেবারে করার মতো কিছু ভাবিনি, কারণ একেবারে ফিক্স করে দিলে না উইন্টারে খুব প্রবলেম হয়। তাই এমনভাবে লাগাচ্ছি যাতে আবার উইন্টারের সময় এগুলোকে খুলে গ্যারাজে রেখে দেবো, আবার যখন দরকার হবে তখন ইউজ করতে পারবো। তো সেইভাবেই করছি, তা না হলে আমি গোলককে যেভাবে বলছিলাম সেভাবে পুরো ফিক্স করা হয়ে যেত। তো যাই হোক, গোলক এই বুদ্ধিটা দিয়েছিল। আমার কাছে কিছু উল ছিল, মানে বেশ শক্ত টাইপের, তো সেগুলোকেই আমি এখানে এনে টুকরো টুকরো করে কাটছি। কেটে ভাবছি এখানে প্রত্যেকটা ডালকে ধরে ধরে এখানে বেঁধে দেবো, তাহলে ওদেরকে মানে বেয়ে উঠতে সুবিধে হবে। শশা গাছ, লাউ গাছ বা কুমড়ো গাছ, এই টাইপের গাছগুলো যখন বাড়তে শুরু করে এত তত্তর করে বাড়ে না, আর সাপোর্ট পেলে ওরা আরও তাড়াতাড়ি বাড়ে। তো দেখা যাক এটা কীরকম হয়, কারণ আমার পাশের বাড়ির সে একবার লাউ গাছ লাগিয়েছিল, যত বড় মাচাটা করছে তত ও বেড়ে বেড়ে চলে যাচ্ছে। তো প্রচুর বড় হয়ে যায়, কন্ট্রোল করা সত্যি মুশকিল হয়ে যায়। তবে তার থেকে শশা গাছ একটু ছোট হয়, অতটা বড় হয় না লাউ গাছ যতটা জায়গা জুড়ে মানে হয় আর কি। আর এই দেখুন ফাইনালি হয়ে গেছে। আর দেখুন এক একটা উল দিয়ে ডালগুলোকে লাগিয়েও দিয়েছি, দেখা যাক কতটা বেয়ে ওঠে। চলুন আজকে ভাবছি গাছে একটু সারও দিয়ে দেব। আজকে যখন সময় আছে, আর কদিন ধরেই পরপর বেশ কটকটে রোদ দিয়েছে, তো তাই গাছের গোড়াগুলো বেশ ভালো মতো শুকিয়ে গেছে। তো এই সময় যদি সার দেওয়া যায় তাহলে ভালো হয়। তাই এই বালতি নিয়েও চলে এসেছি এখানে। এই বালতিটা আমার প্রায় 5 গ্যালন জল ধরে, তো এখানে আমি 3.5 গ্যালন মতো জল নিয়েছি। আর 3.5 গ্যালনে কতটা দেবেন এখানে সব লেখা আছে। এই মানে সিউইড যেটা দিই আমি, সেখানে মেজারমেন্ট পুরো লেখা আছে কতটা আপনার দেওয়া উচিত। তো সেই দেখে আপনারা দেবেন আপনাদের যতটা দরকার। তো এখানে আমি সেই মতোই মিশিয়ে নিলাম। চলুন এবার গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। ওই 1-2 মগ করে দিলেই হবে। বড় টব হলে 2 মগ দিই, আর ছোট টব হলে 1 মগ দিলেই হয়ে যায়। খুব কাজে দেয় এটা, জানেন। এর আগের বছর, তার আগের বছর 2 বছরই পরপর দিয়েছিলাম, খুব কাজ দিয়েছিল আমার। গাছ ভর্তি যখন ফল ফুল ধরতে শুরু করে তখন কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি এই গাছের খাবারগুলো দিতে হয়। অন্তত সপ্তাহে 2 দিন দিলে তো খুবই ভালো। ওখানে লেখাই থাকে, মানে যেই প্রোডাক্টটা আপনি কিনবেন সেই প্রোডাক্টের গায়ে কিন্তু লেখাই থাকে। এবারে এখানে গাছের একটু স্প্রে করে দিচ্ছি। এখানে যে পোকাগুলো হচ্ছিল, এটা আমি কিনে এনেছি হোম ডিপো থেকে। এই যে এই টাইপের পোকাগুলো হচ্ছে, জাপানিজ বিটেল প্রচণ্ড হচ্ছে, গাছের পাতাগুলো খেয়ে পুরো গাছটাকে জালি করে দিচ্ছে। তাই ভাবলাম এটা দিয়ে দিই। একদিন দিয়েছি এর আগে, তো কাজেই দিয়েছে বেশ ভালো। তো ভাবলাম আজকেও একবার দিয়ে দিই। আসলে ওই গাছে জল দিই তো ওপর থেকে, তখন ধুয়ে যায়, তাই ওপর থেকে আর একবার দিয়ে দিই। তাই সারা রাত থাকলে দিনের বেলায় আর পোকা আসবে না। কিন্তু দিনের বেলায় দিতে পারি না রোদে, তখন দেখি গাছ ভর্তি পুরো পোকা চলে এসেছে। সব গাছেই অল্প অল্প করে একটু একটু করে দেখুন স্প্রে করে দিলাম।
পাতাগুলোকে তো খাই, সাথে সাথে ফুলগুলোকেও ছাড়ে না জানেন। ফুলগুলোকেও খেয়ে পুরো ঝাঁঝরা করে দেয়, অর্ধেক করে দেয়। সকালে যখন তুলতে যাই দেখি অর্ধেক ফুল আছে। যাই হোক, চলুন এবারে ভেতরে যাই। জল দেওয়া, ওষুধ দেওয়া সব হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো সোমবার, মাঝখানে একটা দিন আর ব্লগ করিনি। আজকে আবার সোমবার থেকে ব্লগটা কন্টিনিউ করছি। চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। সকাল সকাল উঠতে বেশ ভালো লাগে। আর দেখুন কীরকম ঘরে এসি চলছে, বাইরে বোধহয় গরম, তাই কীরকম চারিদিকে বাষ্পর মতো হয়ে গেছে। চলুন সকাল সকাল চাটা বসিয়ে দিয়েও কাজে লেগে পড়ি। আজকে একটু ঘর ঝাড়াঝাড়িরও কাজ আছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন আমি এত বড় ঘর কিভাবে মেনটেন করি। চলুন আজকে ভাবছি ঘরের একটা পোর্শন ঝাড়াঝাড়ি করব, সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব যে আমি কিভাবে এত বড় ঘর মেনটেন করি একা হাতে। দিনটা শুরু করি ঠাকুর ঘর থেকে। প্রথমে বসে একটু প্রেয়ার করে নিই, তারপরে আমার দিন শুরু হয়। ঠাকুর প্রণাম হয়ে গেলে তারপরে একটু ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে নিই। ওই ফুল দেবার ফলে না ফুলের মধ্যে প্রচুর ছোট ছোট পোকা, ধুলো, বালি থাকে, সেগুলো সব এখানে নোংরা হয়ে যায় সিংহাসনটা। তাই একটু ঝেড়ে পুছে দিই, আর সাথে সাথে বাসনগুলোও আনি একটুখানি ধুয়ে নেব বলে। চলুন চাটা বসিয়ে একটু ভাবছি ব্যাকইয়ার্ড থেকে ঘুরে আসি। সকাল সকাল এত সুন্দর লাগে, ঘাসের উপর শিশির পড়ে থাকে, বেশ ঠান্ডা ঠান্ডাই, কদিন বেশ হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে সকালবেলাটা। কারণ এরপরে তো রোদ উঠে যায়, তখন ওই কটকটে রোদে আর এখানে থাকা যায় না যতক্ষণ না বিকেলে রোদ পড়ে। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, পুরো গ্রিন হয়ে থাকে। ওই জন্যই সকালবেলাটা আসতে আমার এত ভালো লাগে। আর ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির জমে আছে, ভীষণ সুন্দর লাগে সকালবেলাটা। আর এখন যেহেতু খুব একটা গরম নেই, সত্যি কথা বলতে এবছর সেরকমভাবে যেমন ঠান্ডাও পড়েনি, সেরকমভাবে কিন্তু গরমও পড়েনি। আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই হয়ে থাকছে। আর আমার যেই বেলি ফুলের গাছটা মরে যাচ্ছিল দেখুন, সেটা কত ফুল দিচ্ছে এখন। মানে আমি যেভাবে লাগিয়েছিলাম গাছের গোড়া থেকে মাটিগুলোকে ছাড়িয়ে আবার নতুন মাটি দিয়ে, তাতে দেখলাম গাছটা বেঁচেই গেছে। সকালবেলা উঠে যখন বাইরে আসি তখন সূর্যের হালকা আভাতে চারিদিকটা কি সুন্দর সোনালি লাগে। আর এই সোনালি আলোয় যেন সব কিছুই কত উজ্জ্বল লাগে। ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এরকম শিশির ভরা ঘাসের ওপর দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে। তাই এখন গরম থাকতে থাকতে রোজ একবার করে এরকম চা বসিয়ে বাইরে চলে আসি একটু হাঁটাহাঁটি করতে, বেশ ভালো লাগে। চা খাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, হাতের কিছু কাজও সারা হয়ে গেছে। এবারে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে ভাবছি আজকে একটু ভার্মিসেলি বানাবো। ভার্মিসেলি হচ্ছে যেটা সিমুই দিয়ে বানাই, একটু চাউমিনের টাইপেরই মতো হয়। যেরকম আমরা সুজির পোলাও বানাই সেই রকমই সিমুই দিয়ে বানাই এখানে। তাই সবজিগুলোকে সব এখানে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। আর এই রকম সিমুই আমি এনে রেখেছি, যেটা দিয়ে পায়েস করি সেই সিমুই দিয়েই এটা হয়। আর একটু মোটা মোটা হলে বেশি ভালো হয়, তাহলে চাউমিনের মতো বেশ সুন্দর খেতে লাগে। এখানে প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব ফোড়নে এখানে বেশ অনেকটা সর্ষে। আপনারা চাইলে একটু কারি পাতাও দিতে পারেন, আমার কাছে নেই বলে আর দিলাম না। সাথে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি বাদাম, যে পিনাট বলে যেগুলোকে, সেটাই দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হলে তার মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আপনার যা যা সবজি ইচ্ছে আপনি দিতে পারেন। আমার কাছে গাজর ছিল আর আলু আছে, আমি তাই দিয়েছি। আর তার মধ্যে দিয়ে এলাম অল্প একটুখানি লঙ্কা কুচি। সবজিটাকে অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম সিমইটাকেও এবারে সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সিমইটার রঙটা একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই রঙটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো। জলটা আমি আন্দাজেই দিই, যতটা সিমই দিয়েছি তার থেকে কমই জল দিই। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু মিষ্টিটা একটু দিই যাতে সুজির পোলাওয়ে, সুজির যেরকম উপমা হয় সেই রকমই একটু খেতে হয়, তাই একটুখানি মিষ্টি দিলাম। দিয়ে ঢেকে দিলাম।
ঢেকে দেবার পর না এটা জলটা পুরো টেনে যায়। প্রথমে একটু এরকম দেখতে লাগে, তারপরে আবার আস্তে আস্তে যতক্ষণ ঠান্ডা হতে থাকে ততক্ষণে এটাও বেশ ঝরঝরে হয়ে যায়। এখন একটু এরকম লাগছে দেখতে। চলুন, এটা বানানো হয়ে গেছে, এবার সার্ভ করে দিই। খেতে বেশ ভালোই লাগে। ব্রেকফাস্টটা যদি একটুখানি চেঞ্জ করে করে খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে। তবে ওই আর কি, রোজ আর বানানোর সময়ও থাকে না, আর মাথা থেকেও বেরিয়ে আসে না কি বানাবো। ব্রেকফাস্ট সেরে স্নান করে পুজো করাও হয়ে গেছে। আজকে রান্না বান্নার অত ঝামেলা নেই, কিছু কিছু রান্না ফ্রিজে আছে, তাই ভাবলাম টুকটাক কিছু কাজ যেগুলো পেন্ডিং ছিল সেগুলো করি। বাড়ির এন্ট্রান্সেই যেই কনসোল টেবিলটা আছে, ভাবলাম এটাকেও আজকে একটু ঝেড়ে পুছে দিই, সাথে সাথে একটা কাভারও পেতে দিই, দেখতে সুন্দর লাগবে। আমার কাছে একটা টেবিল রানার ছিল, ভাবলাম সেটাই এর ওপরে পেতে দেখি কীরকম লাগে। তবে সেটা একটু সাইজে বড়, যদি বড় হয় দেখতে খুব একটা ভালো না লাগে তাহলে চেঞ্জ করে আবার একটা অ্যামাজন থেকে নতুন অর্ডার করে দেবো ভালো দেখে। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এত বড় ঘর আমি কিভাবে মেনটেন করি, আর আমি একাই করি কিনা। হ্যাঁ, ম্যাক্সিমামটা আমি একাই করি, কারণ গোলকের যখন সময় হয় তখনও আমাকে টুকটাক কাজে হেল্প করে। তাছাড়া এমন কিছু কাজ থাকে ঘরের যেগুলো আমার শক্তিতে কুলোয় না, তখন গোলকের অবশ্যই হেল্প লাগে। কিছু কিছু কাজ আমরা দুজনে মিলেই করি, তবে ম্যাক্সিমামটাই আমাকে করতে হয়। ঘর বড় হোক বা ছোটই হোক, রোজ একটা ক্লিনিংয়ের রুটিন করে নিতে হয়। মানে আপনি রোজ যা যা কাজ করছেন সাথে সাথে ক্লিনিংয়েরও একটু টাইম রাখতে হয়। তবে তার মধ্যে পুরো ঘর একসাথে ক্লিনিং করার কোনো দরকার নেই। আমি যেমন করি কি, এক একটা পোর্শন এক এক দিন করি, মানে রোজই ক্লিনিং করি কিছু না কিছু, তার মধ্যে এক একটা দিন এক একটা জায়গা করি। যেমন আজকে ভাবছি লিভিং আর ডাইনিং স্পেসটা একটুখানি ভালোভাবে ক্লিন করব। অনেক দিন ডিপ ক্লিনিং হয় না, ওপর ওপর ঝেড়ে দিই, তবে আজকে ভাবছি সমস্ত কিছু সরিয়ে একটু ভালোভাবে, মানে সোফার পেছন বা আরও যেসব জায়গাগুলো আছে রোজ হাত পড়ে না যেগুলোতে, সেগুলোও আজকে ভালোভাবে ক্লিনিং করে নেব। আর এখানে দেখুন রানারটা পেতে মোটামুটি ভালোই লাগছে, তবে একদম সাদা দেওয়াল তো, সাদা দেওয়ালের সাথে সাদা রানারটা দেখছি খুব একটা খুলছে না। যাই হোক, চলুন, এখানে এখন চলে এসেছি আমার যে ফার্নিচার আর তার মধ্যে যে ডেকোর পিসগুলো আছে সেগুলোকেও একটু ভালোভাবে মুছে নেব। কারণ এখানে অনেক ধুলো হয় না, তবুও অনেক দিন পরিষ্কার না করলে হালকা হালকা ধুলো একটা জমেই যায়। ভাবলাম সেগুলোকেও একটু ভালোভাবে পরিষ্কার করে দিই। ক্লিনিংয়ের জন্য আমি কোন সলিউশন ইউজ করি চলুন আজকে আপনাদের সেটাও বলে দিচ্ছি। আমি মেয়ার্সের একটা ক্লিনার পাওয়া যায়, সেটাই ইউজ করি। এটা কিন্তু প্লান্ট বেসড, কোনো রকম হার্মফুল না, মানে বাচ্চারাও যদি টাচ করে কোনো অসুবিধে নেই। এমনকি এটা যে কোনো সারফেসেই এটা ইউজ করা যায়। আমি এটা দিয়ে যেমন কিচেনও ক্লিন করি, সেরকম আমি সমস্ত ফার্নিচারও এটা দিয়েই আমি কিন্তু ক্লিন করি। আমি যখন ইন্ডিয়াতে থাকতাম তখন আমি অন্যান্য কাজ না করলেও ঘর পোছা আর ডাস্টিং করা এটা কিন্তু রোজ করতে হতো। মনে হতো একদিন না খেলেও চলবে, কিন্তু ডাস্টিং না করলে চলবে না, এতটা ডাস্ট হতো। কিন্তু এখানে সেই পরিমাণ ডাস্ট হয় না, তাই আমি কি করি, রোজ একই জায়গা পরিষ্কার করি না, রোজ ভাগ ভাগ করে নিই। কোনো দিনও আমি ভ্যাকিউম করি, কোনো দিনও লিভিং রুম ডাইনিং রুম করছি, কোনো দিনও পূজা ঘর করি, কোনো দিনও আমাদের ওপরের ঘরগুলো করি, এইভাবে ভাগ ভাগ করে করি, তাহলে সুবিধা হয়। আর যখনই চোখের সামনে কখনো ধুলো দেখি তখনই তৎক্ষণাৎ সব কিছু মুছতে শুরু করি। তবে এমন নয় যে সব কিছু সরিয়ে একদম ডিপ ক্লিনিং করি, জাস্ট ওপরে ওপরে একটুখানি মুছে দিই, পরে একটা দিন রাখি যেই দিন ভালোভাবে ডিপ ক্লিনিং করি। আসলে রোজই যদি অল্প অল্প হালকা হালকা করে মুছতে থাকেন, পরিষ্কার করতে থাকেন, তাহলে দেখবেন অতটা নোংরা হয় না। রোজ আপনার যা রুটিন থাকবে তার মধ্যে বাড়ির যে কোনো একটা জায়গা পরিষ্কার করার জন্য অ্যাড করে নেবেন। মানে বাড়ির এই জায়গাটা আজকে আপনি ক্লিন করবেন, মানে ক্লিনিংয়ের একটা সময় অবশ্যই আপনার রুটিনে অ্যাড করে রাখবেন, তাহলে দেখবেন সেই প্রবলেম আর হবে না। তবে হ্যাঁ, দেশে আমরা অনেক সুবিধে পাই, আমরা মেড থাকে আমাদের, তারা রোজ এসে ক্লিনিং করে দেয়। আমি তাদের কথাই বলছি, দেশেও যারা থাকেন তাদের মধ্যে অনেকেই আছেন যাদের মেড নেই, হেল্পিং হ্যান্ড নেই, তারা নিজেরাই কাজ করতে পছন্দ করেন, বা অনেকে সম্ভব হয়ে ওঠে না এত মেড রাখার, তো তাদের নিজেদেরই করতে হয়, আমি তাদের জন্য বলছি। তবে ডাস্টিংটা ওখানে মাস্ট, ওখানে করতেই হয়। বাকি আদার্স যে কাজগুলো থাকে টুকটাক আরও ডিপ ক্লিনিং, সেগুলো আপনারা এক এক দিন এক একটা করে নিতে পারেন।
ঘরের কিছু কিছু জায়গা থাকে দেখবেন, সেই জায়গাগুলোকে আপনাকে ডেইলি পরিষ্কার করতে হয়। যেমন আসা যাওয়ার পথ, যেমন এন্ট্রান্সের জায়গাটা বা কিচেনের জায়গাটা, এই জায়গাগুলো আপনি সবথেকে বেশি থাকেন, মানে আসা যাওয়ার পথে কিছু না হোক বাইরে থেকে এলেই টুকটাক ধুলো ময়লা আসেই, বা কিচেনে যখন আপনি দাঁড়িয়ে কাজ করেন বিভিন্ন রকম ময়লা পড়তে থাকে নিচে, সেই জায়গাগুলো ডেইলি পরিষ্কার করতে হয়। আর এই জায়গাগুলো কি হয়, যেখানে এই ধরুন খুব কম বসা হয়, আমরা কম যাই, সেই জায়গাগুলো আমরা ভাবি বেশি যাচ্ছি না তাই অত নোংরা হয়নি। কিছুদিন পর দেখবো একটা ধুলোর স্তর পড়ে গেছে, তখন ওই একটা দিন ভালো মতো ডিপ ক্লিনিং করে নিই, তারপরে আবার বেশ কিছুদিন না করলেও চলে। এই জায়গাটা যেমন আমার এত গাছ থাকে, আমি রোজ জল দিই, কিছু না কিছু মাটি এর ওপরে এসে পড়ে, তো আমি রোজ করি না, ওই একটা দিন পাই সেদিন একটু ভালো করে ক্লিন করে দিই, আবার কিছুদিন পর মানে মোটামুটি 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর ক্লিন করলেই চলে। এমনকি এই যে সোফার পেছনগুলো, এগুলোও রোজ কিন্তু ঝাঁটা দেওয়া হয় না, যতটুকু ঝাঁটা যায় সেইটুকু করি, কিন্তু আদারওয়াইজ এগুলো ইগনোরই হয়ে যায়, তাই এই একটা দিন ভালো মতো করে নিই। চলুন এখানে ধূপের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিই, আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। আপনারা যারা প্রশ্ন করেছিলেন তারা হয়তো আপনাদের নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি কিভাবে ঘর মেনটেন করি। তাই খুব বড় ঘর হলেও যে খুব সমস্যা সব সময় সেটা নয়, বয়স হলে একটা আলাদা কথা, সেইটুকুও করতে খুব কষ্ট হয়, কিন্তু এখন তো আমাদের অত বয়স নাই, তাই করে নিতে পারছি, এরপরে বয়স হলে কি হবে জানি না। তো যাই হোক, প্রথম থেকেই করা অভ্যাস থাকলে আশা করি পরেও অল্প অল্প করে নিতে পারবো। চলুন, চারিদিকে সব ঝাড়াঝাড়ি পরিষ্কার হয়ে গেছে, এইটুকু জায়গা আজকে খুব কম সময়ের মধ্যে একদম ডিপ ক্লিন করে নিলাম। সমস্ত ঝাড়াঝাড়ি মোছামুছি হয়ে যেতে একদম লাস্টে করব এখানে ভ্যাকিউম, কারণ এই নিচে যা পরিষ্কার করার সময় যা যা নোংরা পড়ে সেগুলোকে এই লাস্টে ভ্যাকিউম করে পুরো পরিষ্কার করে দিই। আর এই মেঝেটা, বাকি যেটা উডেন যে ফ্লোরটা আছে সেটা তো আমি ডেইলি মানে ঝাঁট দিই, আর খুব বেশি মপিং করি না, কারণ এমনই এখন খুবই ময়েশ্চার আছে বাতাসে, তাই বেশি মপিং করলে আবার অসুবিধা আছে, তাই যতটা পারি ঝাঁট দিয়েই পরিষ্কার করে নিই। ঘরের কাজেও যে আনন্দ নেই তা নয়, তবে সেখানে অবশ্যই খুব বেশি প্রেশার নিলে হবে না, যদি প্রেশার নিয়ে নেন তাহলে ভালো লাগার কাজও কিন্তু খারাপ লাগবে। তো যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আজকের মতো বাই বাই।